তখন আপনাদের দাগাইতে খুব ইজি হয়। সো লেটস স্টার্ট, ওকে? অ্যান্ড আপনারা কিছু কোয়েশ্চেন করলেন যদি কোনো ধরনের কোনো বিষয়ে যদি অসুবিধা থাকে বা কনফিউজ থাকে। সো লেটস স্টার্ট। সো উই গট ফার্স্ট লাইন। তো কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, কোনটা পানিতে দ্রবণীয় ভিটামিন? সো আই ওয়ান্ট সাম অ্যান্সার। কমেন্ট করেন আপনারা, দেখি আপনাদের কি অবস্থা। আই থিংক ইটস বিট ইজি বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? মনে হয় ইজি বাট ইটস কাইন্ড অফ লাইক খুব কমন একটা কোয়েশ্চেনের, হ্যাঁ? এটা খুব কমন একটা কোয়েশ্চেন। সো আপনাদের থাকবে। সো আপনাদের কি মনে হয় যে কোনটা পানিতে দ্রবণীয় ভিটামিন হবে? অ্যান্সার এগুলোর মধ্যে কোনটা হতে পারে? সো আমি যদি এই কোয়েশ্চেন অ্যান্সারে যাই, সো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলব যে পানিতে দ্রবণীয় ভিটামিনগুলা কি, কি? সো আমরা এইভাবে এটাকে ডিফারেনশিয়েট করতে পারি। A, D, E, K। তো আমি যদি আপনাকে একটু শর্ট নিমোনি শিখাই দিই যে আদেক, হ্যাঁ? আদেক, আদেক, ADEK, হ্যাঁ? ADEK এগুলো হচ্ছে হলো গিয়ে আপনার ফ্যাট সলিউবল ভিটামিন। তো প্লিজ আপনারা শেয়ার করে দেন। সো যাতে আরো মানুষগুলো এনগেজড হইতে পারে এবং সবাই এটার মধ্যে ইনভলভ হইতে পারে। তো ফ্যাট সলিউবল ভিটামিন গুলোর মধ্যে কি, কি থাকবে? ADEK, ঠিক আছে? সো ফ্যাট সলিউবল মানে কি? সেটা হচ্ছে এগুলো হইতেছে আপনার ইয়ের সাথে মিশে। কাইন্ড অফ লাইক আমাদের যে বডির ফ্যাট গুলো থাকে, স্নেহ জাতীয় যে খাবারগুলো থাকে এগুলোর সাথে চলে গেলে খুব ইজিলি আমাদের বডিতে ইনসাইড এ ঢুকে। তো ADEK। সো এরা কিন্তু পানিতে দ্রবণীয় না। ঠিক আছে? এটা কিন্তু পানিতে মিশবে না। তো পানিতে দ্রবণীয় ভিটামিন কোনগুলা? তো আমরা যদি এখানে অপশনগুলো এক্সক্লুড করে থাকি, A, D, K এগুলো কি? ফ্যাট সলিউবল ভিটামিন। তো রিমেইনিং কোনটা রইল? ভিটামিন সি। তো ভিটামিন সিটা তাহলে কি আসবে? এটা হচ্ছে পানিতে দ্রবণীয়। ঠিক আছে? সো পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? ভিটামিন সি। ওকে? আর এট দ্য সেম টাইম ফ্যাট সলিউবল ভিটামিন কোনগুলা? A, D, E, K। সো এইটা খুবই ভেরি একটা ইম্পোর্টেন্ট ওয়ান। সো আপনার আদে কি জিনিসটা সেটা হচ্ছে হলো মাথায় রাখবেন। We are moving for the next one. So, okay. So, the next question is সূর্যের আলো থেকে আমরা কোন ধরনের ভিটামিন পাই? আপনার কি মনে হয়? কমেন্ট করেন যদি আপনাদের কোন ধরনের অ্যান্সার থাকে। সূর্যের আলো থেকে আমরা কোন ধরনের ভিটামিন পাই? সূর্যের আলো মানে কি? সেটা হচ্ছে যে ইউভি লাইট, ঠিক আছে? তো ইউভি লাইট থেকে আমরা কোন ধরনের ভিটামিনটা পাই? বেসিক্যালি আপনি যদি এখানে যান সেটা হচ্ছে যে ভিটামিন ডিটা আমরা জানি যে সূর্যের আলো থেকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে? তো ভিটামিন ডিটা কোথায় থাকে? বেসিক্যালি আমাদের স্কিনে থাকে, হ্যাঁ? আমাদের স্কিনে বা আমাদের ত্বকে যেটা থাকে, স্কিনে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। তো এটার উপরে যখন কিনা আমাদের আলো পড়ে, সূর্যের আলো, তখন এটা ভিটামিন ডি টা তৈরি করতে সহায়তা করে। তাহলে সূর্যের আলো থেকে আমরা কোন ধরনের ভিটামিনটা পাই? ভিটামিন ডি পাই। ওকে? বোঝা গেছে? ওকে, we are moving for the next one. স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? That's another easiest and simple and pass level question. স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? স্কারভি। তো স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? আমরা যদি দেখি তাহলে কি হচ্ছে? ভিটামিন কে, ভিটামিন কি কাজ করতেছে? ভিটামিন কে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। আমরা বলছিলাম কি আর্ধেক A, D, E, K এগুলো কি? ফ্যাট সলিউবল। মানে কি? আমাদের হচ্ছে স্নেহ জাতীয় খাবারের সাথে এগুলো খুব ইজিলি আমাদের বডিতে গিয়ে জমতেছে। তো এটার মধ্যে কে আছে? কে আছে। সো আর্ধেকের লাস্টে কি আছে? কে আছে। দ্যাটস হোয়াই এটা কি ফ্যাট সলিউবল ভিটামিন। সো ফ্যাট সলিউবল ভিটামিন যদি আমরা বলি, এটা যদি অভাবে কি হয় ভিটামিন কে? ভিটামিন কে আমাদের কি কাজ করে থাকে? রক্তগুলোকে বাঁধতে হেল্প করে থাকে। রক্ততঞ্চন। রক্ততঞ্চনে হেল্প করে থাকে অথবা থ্রম্বাস ফর্মেশনে হেল্প করে থাকে। ঠিক আছে? ভিটামিন কে। ভিটামিন ডি যেটা কাজ করে থাকে, এটা কি কাজ করে থাকে? ক্যালসিয়ামগুলোকে আমাদের বডিতে মেইনটেইন করতে হেল্প করে থাকে। ঠিক আছে? ভিটামিন সি, ভিটামিন সি কাজ করে থাকে আমাদের যদি কোথাও কেটে যায় তাহলে খুব দ্রুত এটাকে হিলিং এ হেল্প করে, হিলিং এ। তো আমরা যদি বলি যে ভিটামিন কে এর অভাবে কি হবে? তার ব্লিডিং হবে। রক্ততঞ্চনটা হবে না যদি অভাব হয়। ব্লিডিং হবে। যদি আমরা বলি ভিটামিন ডি এর অভাবে কি হবে? টিটানি হইতে পারে। ঠিক আছে? কাইন্ড অফ লাইক তার কি হবে? ক্যালসিয়াম ডিক্রিজ করবে। ক্যালসিয়াম কমে গেলে তার কি হবে? টিটানি হবে। হাত-পা এরকমগুলো কি কাজ করবে? মানে কেঁপে, কেঁপে আসবে। ভিটামিন সি এটার অভাবে যেটা হয়, এটার অভাবে হয় স্কারভি।
তাহলে এই যে স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে আমরা পাচ্ছি? ভিটামিন সি এর অভাবে আমাদের কি হচ্ছে? স্কারভি হয়। ঠিক আছে? আমরা চিন্তা করে থাকি ভিটামিন ই কিসের মধ্যে পড়তেছে? আর্ধেক বলছিলাম না? অথবা কি ফ্যাট সলিউবল ভিটামিন গুলোর মধ্যে সবার লাস্টে কি ছিল? A, D, E, K সবার লাস্টে ছিল K, তার আগে কি ছিল? E। তো ইটা হচ্ছে কি ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে পড়তেছে এবং এই ভিটামিন ইটা যেটা কাজ করে থাকে সেটা হচ্ছে হলো গিয়ে আমাদের স্কিনের ময়েশ্চারাইজিং এ হেল্প করে থাকে অ্যান্ড এট দ্য সেম টাইম আমাদের চুলগুলো যেটা আছে চুলগুলোকে সুন্দরত্ব মেইনটেইন করতে সাহায্য করে থাকে। তো ভিটামিন ই এর অভাবে কি হবে? ভিটামিন ই এর অভাবে আমাদের নিউরোলজিক্যাল কিছু সাইন সিম্পটমের প্রভাব পড়ে। ঠিক আছে? স্কিন গুলো শুষ্ক হয়ে যায়, চুলগুলো একটু শুষ্ক টাইপের হয়ে যায়। লেটস মুভ ফর দ্য নেক্সট ওয়ান। তো ওভারঅল এখানে কি বলতেছিলাম আমরা? স্কারভি। স্কারভি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি কি ফ্যাট সলিউবল ভিটামিন নাকি ওয়াটার সলিউবল ভিটামিন? কে বলতে পারবেন? ভিটামিন সি এটা কি ফ্যাট সলিউবল ভিটামিন নাকি ওয়াটার সলিউবল ভিটামিন? আপনারা কমেন্ট করেন। ওকে। তো ভিটামিন সি যেটা আছে, ভিটামিন সি হচ্ছে আপনার ওয়াটার সলিউবল ভিটামিন। ওকে? এটা মাথায় রাখবেন। লেটস মুভ ফর দ্য নেক্সট ওয়ান। রক্ত তঞ্চনে বা ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করে কোন ভিটামিন? কমেন্ট করেন যদি আপনারা জেনে থাকেন কোন ধরনের অ্যান্সার। ওকে। তো রক্ত তঞ্চনে বা ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করে কোন ভিটামিন? একটু আগে আমরা আপনাদেরকে একটু দেখাই আসছি। So what do we know? This is also a past level question. Important one. হাই চান্সেস আসার। তো রক্ত চঞ্চন অথবা ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করে কোন ভিটামিন? তো আমি আগে প্রথমত অ্যান্সারটা বলে দিই। ভিটামিন কে। ঠিক আছে? এটা কি রক্ত তঞ্চনে হেল্প করে। ওরা কি কাজ করতেছে? ব্লাড ক্লটিং করতেছে অথবা রক্ত তঞ্চনে সাহায্য করতেছে। যদি ভিটামিন কে এর অভাব হয় তাহলে কি হবে? ব্লিডিং হবে। ঠিক আছে? এটা হচ্ছে অভাবে। ওকে? তো ভিটামিন কে যদি আমি অভাব পড়ে তাহলে তার ব্লিডিং হবে। বাট বেসিক্যালি ভিটামিন কে কি কাজ করতেছে? সেটা হচ্ছে হলো আমাদের ব্লাডে রক্ত তঞ্চন অথবা কোয়াগুলেশন করতে হেল্প করতেছে। এখন আমি যদি আপনাকে আবার জিজ্ঞেস করে থাকি ভিটামিন কে কোন ধরনের আ আ আ স আ হচ্ছে ভিটামিন? এটা কি ফ্যাট সলিউবল ভিটামিন নাকি ওয়াটার সলিউবল ভিটামিন? ইয়েস, ইটস ফ্যাট সলিউবল ভিটামিন A, D, E, K. ওকে? সো K সবার লাস্টে আসতেছে। আর দেখ K is for the fat soluble vitamin. Right now অন্যান্য কোনগুলো কি আছে? ভিটামিন A. ভিটামিন এও ঠিক সেম ভাবে আমাদের স্কিন গুলোকে খুব সুন্দর করতে হেল্প করে থাকে। ঠিক আছে? ভিটামিন এ। তো ভিটামিন কিসের মধ্যে পড়ে থাকে? এটা কি ফ্যাট সলিউবল নাকি ওয়াটার সলিউবল? এইটা obviously আমাদের কিসের মধ্যে পড়বে? ফ্যাট সলুবল ভিটামিন। তো A, D, E, K এর মধ্যে এর মধ্যে যেহেতু আসতেছে সো এটা ফ্যাট সলুবল ভিটামিনের মধ্যে পড়তেছে। ভিটামিন A এর অভাবে কি হয়? ভিটামিন A এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। আমরা এটা সবাই জানি। এছাড়া আর কি হয়? ভিটামিন A এর অভাবে এছাড়া আর কি হয়? ভিটামিন A এর অভাবে আমাদের যেটা হয় স্কিন যেটা আছে, স্কিন ভালোমতো proliferation হয় না। আমাদের গাট ওয়াল অথবা আমাদের যে কি বলে GIT যে সিস্টেমটা আছে এখানেও আমাদের proliferation কম হয়। ঠিক আছে? কথা বুঝা গেছে? বা স্কিন খুব সুন্দর হয় না। ভিটামিন বি। ভিটামিন বি কি ফ্যাট সলিউবল ভিটামিন নাকি ওয়াটার সলিউবল ভিটামিন? আপনাদের কাছে কি মনে হয়? ভিটামিন বি ফ্যাট সলিউবল নাকি ওয়াটার সলিউবল? অ্যাজ ইউ গাইস নো ইটস ওয়াটার সলিউবল ভিটামিন। ভিটামিন বি। ভিটামিন বি এর অভাবে কি হয়? ভিটামিন বি এর অভাবে যেটা হয় বেরি রোগ হয়। ঠিক আছে? এছাড়া আরো অনেক ধরনের হইতে পারে। এটা ডিপেন্ড করে থাকে ভিটামিন বি এর ক্লাসিফিকেশন অনুযায়ী। নেক্সট হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে যেটা হয় সেটা হচ্ছে হলো কি বাচ্চাদের রিকেটস হয়। ঠিক আছে? বাচ্চাদের রিকেটস হয়। অথবা অস্টিওপোরোসিস না মানে রিকেটস হয় বাচ্চাদের। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি হয়? রিকেটস হয়। ভিটামিন ডি মেইনলি কাকে মেইনটেইন করে থাকে? ক্যালসিয়ামটাকে মেইনটেইন করে থাকে। কথা বুঝা গেছে? নেক্সট। ওকে, সো আপনাদের মাঝে আরেকটা কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে কি ১ গ্রাম শর্করা থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? অ্যানাদার ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। কি মনে হয়? অ্যান্সার কি হইতে পারে? লেটস জাস্ট সাম কমেন্ট। এটার অ্যান্সার কি হতে পারে? দেখি কি কমেন্ট করবেন আপনারা? ওকে, সো ১ গ্রাম শর্করা থেকে কত কিলো ক্যালোরি শক্তি পাই আমরা? ১ গ্রাম শর্করা থেকে। শর্করা মানে কি? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে কি? আমরা যে ভাতগুলো খাই না, রুটি খাই না সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে। তো কার্বোহাইড্রেট যেটা আছে এটা বেসিক্যালি ১ গ্রাম কার্বোহাইড্রেট আমাদের 4.1 or 4 কিলো ক্যালোরি এটা আমাদেরকে বডিতে সাপ্লাই দেয়। ঠিক আছে? তো এটা কি কার্বোহাইড্রেটের জন্য।
এছাড়া এই ছাড়া আমাদের আরেকটা কি আছে? প্রোটিন। প্রোটিন মানে কি বলেন তো? প্রোটিন মানে হচ্ছে কাইন্ড অফ লাইক স্নে আ আমিষ, বাংলায় বলে আমিষ। তো আমিষ কিসের মধ্যে পড়ছে? মাছ, মাংস এগুলো হচ্ছে আমিষের মধ্যে পড়ছে। সো আমি যদি ১ গ্রাম কেউ যদি আমিষ খায়, তাহলে তার কতটুকু পরিমাণ শক্তি দিবে আপনার বডিতে? ইটস কাইন্ড অফ লাইক 7 কিলো ক্যালোরি। এটা মাথায় রাখতে হবে। তো শর্করা যদি কেউ খায়, তাহলে কি কতটুকু পাবেন? 4.1। কেউ যদি আমিষ খায়, তাহলে সে কতটুকু পাবে? 7 কিলো ক্যালোরি। ঠিক আছে? আ it could be like 4 kilocalorie, I guess. Yep, it's 4 kilocalorie. It's not the 7, it's a 4 kilocalorie. Yeah, একদমই প্রায় সমান থাকে, হ্যাঁ? এরপর যদি আমি বলি ফ্যাট, ফ্যাটের জন্য কি হবে? ফ্যাটের জন্য আসবে হচ্ছে স্নেহ, এটা আসবে হচ্ছে 9 কিলো ক্যালোরি। ঠিক আছে? এটার জন্য আসবে 9 কিলো ক্যালোরি। এটা আপনারা মনে রাখবেন। ওকে। সো আমি যেটা লিখেছিলাম 7 কিলো ক্যালোরি কিসের জন্য হয়? যদি কেউ অ্যালকোহল খেয়ে থাকে। ঠিক আছে? অ্যালকোহল অল্প একটু পরিমাণ খেলে বা ১ গ্রাম যদি কেউ খায় তাহলে তার বডিতে অলমোস্ট 7 কিলো ক্যালোরি এনার্জি দিবে। ওকে? আমরা নেক্সট এ চলে যাই। শরীর গঠনে এবং ক্ষয়পূরণে প্রধান ভূমিকা পালন করে কোনটি? শরীর গঠনে। লাইক আপনারা কি দেখেন না যে অনেক মাসলস ম্যান, তাদের মাসলস গুলো মোটা অনেক বড় থাকে। সো তারা কি খায় বেসিক্যালি? ওরা প্রোটিন খায়। বলে না প্রোটিন শেক খাচ্ছি, তারা প্রোটিন শেক খায় এবং তারা অনেক বেশি মাসলস ম্যান থাকে। সো তারা কি খায়? তারা কি শর্করা খায়? তারা কি স্নেহ খায়? তারা আমিষ খায় নাকি খনিজ লবণ খায়? তো আমিষের ইংলিশ হচ্ছে প্রোটিন। সো তারা কি খাচ্ছে? প্রোটিন খায়। প্রোটিন কেন খায়? কারণ এই প্রোটিনটা যেটা কাজ করে, শরীরটাকে গঠনে সাহায্য করে। আমাদের শরীরটাকে গঠনে সাহায্য করছে এবং এট দ্য সেম টাইম আমাদের কি কাজ করতেছে? ক্ষয়পূরণে হেল্প করছে। তাহলে কেউ যদি কেউ যদি কি হয়? অ্যাক্সিডেন্ট করে থাকে অথবা কারো যদি সার্জারি করা হয়, তাহলে তাদের বেসিক্যালি আমরা কি ধরনের খাবার খাওয়াবো বেসিক্যালি? তাদেরকে প্রোটিন জাতীয় খাবারগুলোকে খাওয়াবো। ওকে? প্রোটিন জাতীয় জিনিসগুলো খাওয়াইলে তাদের কি হবে? তাদের বডিটা গঠিত হবে। নুসরাত জাহান তন্নি বলছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছো? তো কোয়েশ্চেন এগুলোর অ্যান্সার যতটুকু পারা যায় আপনারা দেন। আপনাদের জন্য সহজ হবে এটা। আই থিংক লাইক আপনাদের জন্য এটা পড়াও হয়ে যাবে। ঠিক আছে? তো নেক্সট এ যাচ্ছি। তাহলে প্রোটিন কি কাজ করতেছে? আমাদের বডিতে ক্ষয়পূরণে সাহায্য করতেছে। কাইন্ড অফ লাইক কেউ যদি সার্জারি করে থাকে অথবা যদি অ্যাক্সিডেন্ট করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিই? মানুষকে প্রোটিন দিয়ে থাকি। অ্যান্ড এট দ্য সেম টাইম এটা কি কাজ করতে? শরীর গঠনে সাহায্য করে। ঠিক আছে? অনেকেই মাসল ম্যান থাকে, তাদের জন্য আমরা দিয়ে থাকি। ওকে, নুসরাত বলো তো নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সারটা কি হবে? দেখি। নিচের কোনটি প্রাণীজ আমিষের উদাহরণ? প্রাণীজ আমিষ মানে কি বুঝায় বলেন তো? প্রাণীজ আমিষ। আমিষ মানে হচ্ছে কি? প্রোটিন। প্রাণীজ মানে কি? লাইক যেগুলো হচ্ছে আপনি অ্যানিমাল থেকে পাবেন, গাছ থেকে না। তো আপনি যদি দেখেন ডাল, বাদাম, মাছ এবং কি সয়াবিন। বলুন তো এগুলোর মধ্যে কোনটা হবে অ্যান্সারটা? সো আপনি যদি দেখেন ডাল যেটা এটা কোত্থেকে পাই? গাছ থেকে পাই। তাই না? নরমালি আমরা কি জানি? এটা গাছ থেকে পাচ্ছি। বাদাম এটাও কিন্তু গাছ থেকে পাচ্ছি। অ্যান্ড সয়াবিন এটাও কিন্তু আমাদের গাছ থেকে বা শস্য থেকে পাচ্ছি। তাহলে এক্সেপ্ট হলো কি মাছ, মাছ এক ধরনের আমিষ জাতীয় খাবার। ইউ আর রাইট। 6C, ইয়া 6 এ সি, ইউ আর রাইট। তো 7 এ কি হইলো? 7 এরও সি আসতেছে। যেটা কিনা কি বলতেছে? যে আমাদের মাছ, মাছ খাওয়াইতে এটা আমাদের আমিষ হিসেবে কাজ করে। প্রাণীজ, ঠিক আছে? অ্যানিমালস। ওকে, সো নেক্সট এ চলে যাচ্ছি আমরা। মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? এটা কে বলতে পারবেন? মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? এটা কি কোষ? কি নিউক্লিয়াস? এটা কি মাইটোকন্ড্রিয়া? এটা কি নিউক্লিওলাস? এটা আরেকটা another ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওকে, নুসরাত জাহান তন্নি 7C, ইউ আর রাইট। মানবদেহের মৌলিক ইউনিটগুলোর নাম কি? ইউনিটের নাম কি? সো আমরা যদি এইভাবে বলি, সেটা হচ্ছে সাধারণত যেটা হয়, মানুষ এই কাজ করে যেরকম একটা বিল্ডিং, একটা ইট বাই ইট এভাবে তৈরি হয়। তো একটা বিল্ডিং এর জন্য আমরা বলি একক কি? একটা হচ্ছে ইট।
ঠিক তেমনভাবে একটা হিউম্যান বডি তৈরি করার জন্য সেল লাগে। একটা সেল, একটা সেল, একটা সেল এভাবে সবগুলো কি হয়? বড় হয়, তাই না? তো মানবদেহের মৌলিক ইউনিটের নাম হচ্ছে সেল, কোষ। ঠিক আছে? মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? কোষ। বাট এই কোষের ভেতরে আমরা কি থাকে? এই নিউক্লিওলাস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, নিউক্লিওলাস থাকে কোষের ভেতরে। ঠিক আছে? আমরা এইভাবে কোষ আঁকাই না? কোষ যদি আঁকাই তাহলে ওটার ভেতরে কি থাকতেছে? নিউক্লিয়াস থাকতেছে ১ম এ। তারপরে কি থাকতেছে? ক্রোমাটিন জাতীয় ফাইবার থাকতেছে। অ্যান্ড লাইক আমরা কি পাচ্ছি? নিউক্লিওলাসও পাচ্ছি। তারপরে এখানে কি থাকতেছে? মাইটোকন্ড্রিয়া থাকে। ঠিক আছে? তো আমাদের এখানে মাইটোকন্ড্রিয়া থাকে। তো এইগুলো কিন্তু কোষের ভেতরের জিনিস। তো বেসিক্যালি তাহলে আমরা কি বলব? যে মানবদেহের মৌলিক ইউনিটের নাম কি? দ্যাটস গোস ফর দ্য কোষ। obviously, why not? স্যার এক সুন্দর কথা বলতেছে। কয়েক বছর পর এই ক্লাসগুলো আবার করবে ইনশাআল্লাহ। obviously। সো এক্সামের আগে তো এই যে ক্লাসগুলো খুবই ইম্পোর্টেন্ট। কজ এগুলো মাথায় বাজে। তো আপনি যখন পরীক্ষায় থাকবেন তখন এগুলো যখন কিনা মাথায় বাজবে তখন আপনি খুব দ্রুত জাস্ট খালি দাগে চলে আসতে পারবেন। তো ইটস বেটার যে এটার সাথে আসলে ফোকাস থাকে মানে এই লাস্ট ক্লাসগুলো করা। কজ আমরা যেগুলো ক্লাসগুলো নিয়ে কথা বলে থাকি এগুলো খুবই ইম্পোর্টেন্ট হচ্ছে কথাগুলো থাকে। হ্যাঁ? লাইক ইম্পোর্টেন্ট ক্লাসগুলো থাকে। এগুলো খুব ইজি নাম্বার, হ্যাঁ? এই খুবই ইজি নাম্বার। পাস লেভেল একদম পুরা। ঠিক আছে? ওকে। প্রাণীদেহে দীর্ঘতম কোষ কোনটা? প্রাণীদেহে দীর্ঘতম কোষ কোনটা? আচ্ছা, কোষের ব্যাপারে যখন আমরা কথা বলতেছি, দীর্ঘতম। দীর্ঘতম মানে কি? মানে কি তার দৈর্ঘ্যে, হ্যাঁ? দৈর্ঘ্যে। একটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে কোশ্চেনটা ভালো করে বোঝা। দৈর্ঘ্যে সবথেকে বড় কে? এটা কি আরবিসি, নিউরন, গবলেট নাকি হচ্ছে ডব্লিউবিসি? গবলেট হচ্ছে একটা সেলের নাম। গবলেট সেল এটা নিয়ে আসলে এত বেশি প্যারা খাওয়ার দরকার নেই। গবলেট হচ্ছে একটা সেলের নাম। গবলেট সেলটা কোথায় থাকে এটা বেসিক্যালি? এটা থাকে হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে থাকে। ওকে? ইটস নট দ্য অ্যান্সার। ফরগেট অ্যাবাউট দ্যাট। সো উই আর রিমেইনিং লাইক আরবিসি, নিউরন আর হচ্ছে ডব্লিউবিসি। আরবিসি, ডব্লিউবিসি গুলো দেখতে কেমন? গোল, গোল। এগুলো সব এরকম গোল। ঠিক আছে? তো আমরা কি বলেছি? দীর্ঘতম, দৈর্ঘ্যে। So that goes for the neuron. ঠিক আছে? That goes for the neuron. So this is the answer. ওকে? সো নিউরনটা হচ্ছে আমাদের কি হলো তাহলে অ্যান্সার হইল। এখন আমরা যদি বলি আপনাদেরকে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই। দিস আর দ্য ভেরি ইম্পোর্টেন্ট। মানবদেহের সবথেকে বড় কোষ। বড় কোষ কোনটা? মেয়েদের ডিম্বাশয় বা ডিম অর দ্য ওভারি। এটা কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ডিম্বাশয় অথবা ডিম। ডিম বলি বাংলায় জাস্ট খালি আপনাকে বুঝাইতেছি। একটা ওভাম বলে আরকি। ঠিক আছে? ওভাম। মেয়েদের ওভাম যেটা আছে এটা সবথেকে বড়। দৈর্ঘ্যের দিক থেকে সে কতটুকু পরিমাণ দৈর্ঘ্যের দিক থেকে আছে সেটার উপর ভিত্তি করে সেটা কি আসবে সেটা হচ্ছে হলো গিয়ে নিউরন। নুসরাত তনি বলছেন 9B এক্সাক্টলি ইউ আর রাইট। রাইট। তো আর WBC অ্যান্ড হচ্ছে আমাদের আরবিসি WBC অ্যান্ড আরবিসি এগুলো সবগুলোই গোলাকার হয়ে থাকে। ওকে, লেটস মুভ ফর দ্য নেক্সট ওয়ান। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে? প্রোটিনের ফ্যাক্টরি বলা হয় কোনটাকে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এই কোশ্চেনটা মাস্ট পারতে হবে আপনাদেরকে বিকজ এই কোশ্চেনটা আসবে অ্যান্ড অলরেডি এসে বসে আছে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক এটার অ্যান্সার কি হতে পারে? প্লিজ মেক শিওর যে আপনারা কমেন্ট করতেছেন। তো প্রোটিনের ফ্যাক্টরি বলা হয় ইটস গোস ফর দ্য ইজি নাম্বার ইটস দ্য মাইটোকন্ড্রিয়া। সবসময় মাথায় রাখবেন মাইটোকন্ড্রিয়া থেকে আমাদের কি আসতেছে? শক্তি আসতেছে। সো তো আপনাদের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটাকে? মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? নো, মাইটোকন্ড্রিয়াকে শক্তির সবথেকে কি বলা হয়? শক্তি তৈরি করে থাকে। ঠিক আছে? আর প্রোটিন যেটা আছে, প্রোটিনটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে থাকে। ঠিক আছে? রাইবোজোমটা হচ্ছে প্রোটিন তৈরি করে থাকে। সো 10 হচ্ছে প্রোটিন যেটা, প্রোটিন তৈরি করে থাকে রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া যেটা কাজ করে সেটা হচ্ছে শক্তি তৈরি করে থাকে বা পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। ওকে? বুঝা গেছে? তো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস। ওকে? ও শক্তি উৎপন্ন করছে। আর প্রোটিন তৈরি করে কে? রাইবোসোম। দিস ইজ ভেরি হাই ইয়েল থিং। হ্যাঁ? পাস লেভেল। মাস্ট পারতে হবে। ওকে? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। মুভিং ফর নেক্সট ওয়ান। ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়? হোয়াট ডু ইউ থিংক? এটার অ্যান্সার কি হতে পারে? ইটস গোনা বি ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট।
তো আমরা কিন্তু মাইটোসিস মায়োসিস খুবই শুনে অভ্যস্ত, ঠিক আছে? মাইটোসিস আর মায়োসিস, মাইটোসিস এবং মায়োসিস দুইটাই কাদের হয়? হিউম্যানদের হয়, হিউম্যানদের হয়, অথবা যাদের নিউক্লিয়াসটা সুগঠিত বেসিক্যালি। সো হিউম্যানের মাইটোসিসটা হয় কোথায়? যে সোমাটিক সেলে। সোমাটিক সেল মানে কি? আপনার সেক্সুয়াল যে সেলগুলো আছে যেমন কি স্পার্ম, ওভাম ওগুলো বাদে পুরো বডি এটাকে বলা হয় সোমাটিক সেল। সোমাটিক সেলে কি হচ্ছে? মাইটোসিস হচ্ছে। আর মিওসিস হয় কোথায়? সেক্সুয়াল সেলগুলোতে। সেক্সুয়াল সেলগুলো কি কি আছে? স্পার্ম, ওভাম। ওকে, মাথায় থাকবে? দিস ইজ দ্য অ্যান্সার। এবং এটা কিন্তু কোশ্চেনে আসবে। বাট কোশ্চেন কি কাজ করছে? ব্যাকটেরিয়ার কথা বলছে। তো ব্যাকটেরিয়া কোন ধরনের? কোষ বিভাজন হয়। অবভিয়াসলি ব্যাকটেরিয়া তো মানুষেরটাকে ফোকাস করবে না। কজ মানুষের বংশ বৃদ্ধি করতে কয় মাস লাগে? এটলিস্ট ৯ মাস ১০ দিন বলে। ঠিক আছে? ৯ মাস ১০ দিন। কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করতে কি লাগে? খুব অল্প সময় লাগে। দেখা গেছে প্রত্যেক মিনিটে বা সেকেন্ডে প্রায় ১৫০০ বার হচ্ছে ১৫০০ টা বাচ্চা তৈরি করে ফেলছে। তো ওরা যেটা ফোকাস করে থাকে মাইটোসিস। ইউ আর রাইট। নুসরাত, ইউ আর ভেরি রাইট। নাইস। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। অ্যান্ড অস্বাভাবিক, দিস ইজ জাস্ট ফাউল একটা জাস্ট তোমাদেরকে ডিস্ট্রাকশন করার জন্য দেওয়া হয়েছে। সো ডোন্ট লুক ফর ইট। সো নেক্সট, জেনেটিক্স বা বংশগতির জনক কে? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইজ অ্যানাদার ভেরি হাই গিল্ড ওয়ান। জেনেটিক্স অথবা বংশগতির ধারক বাহক যেটাকে বলা হয়, বা সে কে? সে কে? জনকটা কে? ওর নিয়ে একটা গল্প আছে। ও অনেক কিছুই আবিষ্কার করছিল, বাট ওরে কেউ পাত্তা দেয় নাই আলটিমেটলি। এবং ও মৃত্যুর পরে নোবেল প্রাইজ পাইছে। সো মরার পরে নোবেল প্রাইজ পাইছে। তো এই জন্য ও একটু বিখ্যাত। তো জেনেটিক্সের বংশগতির জনককে? ইটস গোজ ফর দ্য মেন্ডেল বেচারা, যে কিনা মরার পরে নোবেল প্রাইজ পাইছে। ওকে, এবং এর পিছনে একটা বিশাল বড় কাহিনী আছে। তো ওই কাহিনীতে গেলাম না, যেহেতু আপনাদের পরীক্ষা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা পড়ালেখার দিকে ফোকাস দেই। তো মেন্ডেল কি কাজ করতেছে? জনক কিসের? জেনেটিক্সের জনক। লুই পাস্তুর কি কাজ করছে? এই যেটা কাজ করছিল সেটা হচ্ছে তোমার ভাইরাসকে আলাদা করছিল, পাস্তুরাইজেশন যেটাকে বলি আমরা। ঠিক আছে? লুই পাস্তুর ভ্যাকসিন নিয়েও কাজ করছে। আহ হরগোবিন্দ খোরানা, ইটস জাস্ট ডিস্ট্রাক্টর। তোমাদের কনফিউশন করানোর জন্য হয়েছে। যদি তোমরা কেউ না জেনে থাকো, তোমরা ভাবো যে এইটাই মনে হয় অ্যান্সার, এটা দেখায় দাও। বাট দিস ইজ নট দ্য অ্যান্সার। ওকে, ডারউইনের কি আছে? মতবাদ আছে। ডারউইনের মতবাদটা কি? ডারউইনের মতবাদটা হচ্ছে, এমডি জিহাদ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তো ডারউইনের মতবাদটা কি? ডারউইনের মতবাদটা হচ্ছে যে কাইন্ড অফ লাইক ও হচ্ছে ইভলিউশন সম্পর্কে বলছে। ঠিক আছে? ইভলিউশন কাইন্ড অফ লাইক এই যে কাইন্ড অফ লাইক ও বিভিন্ন ধরনের আর কি উক্তি দিছে আর কি। দ্যাটস ইট, আর কিছু না। ইভলিউশনের হচ্ছে কি থিওরি দিছে। সো ইম্পর্টেন্ট কি? যে বংশগতির জেনেটিক্সের ধারক এবং বাহককে, সেটা হচ্ছে মেন্ডেল। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কতগুলা? ভেরি ইম্পর্টেন্ট। বেসিক লেভেল, ফার্স্ট লেভেল। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কতগুলা? নুসরাত জাহান বলছে। নুসরাত খুব সুন্দর করে পুরো নামটা বলছে, গ্রেগার জোহান মেন্ডেল। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। নাইস। নুসরাতে তো এখনই তোমার চাকরির পরীক্ষার একদম প্রিপারেশন হয়ে গেছে। ভেরি গুড, নাইস। তো বলো, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কতগুলা? হোয়াট ডু ইউ থিঙ্ক? তো মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 পেয়ার্স অথবা 23 জোড়া। কোশ্চেনে ফলো করতে হবে। অনেক সময় কি থাকে? 23 জোড়া মানে কতগুলা? 46টা। ওকে, 23 জোড়া মানে 46টা। তো 23 জোড়ার মধ্যে কি? এর মধ্যে বলা হয়েছে 22 পেয়ার্স অথবা 22 জোড়া যেটা আছে, এটা হচ্ছে সোমাটিক। আর এক জোড়া হচ্ছে সেক্সুয়াল আর সেক্স ক্রোমোজোম। ওকে, জাস্ট এটা একটু মনে রাখবেন আপনারা। দ্যাটস ইট, আর কিছু না। লেটস মুভ ফরওয়ার্ড। কোনটিকে বংশগতির ধারক এবং বাহক বলা হয়? সো বংশগতির ধারক এবং বাহক বলা হয় কোনটিকে? নুসরাত জাহান তনি, 13 সি, ইউ আর রাইট। তো কোনটিকে বংশগতির ধারক এবং বাহক বলা হচ্ছে? এটা কি জিন, এটা কি ডিএনএ, এটা কি হরমোন, নাকি এনজাইম? তো আপনাদের কি হবে বুঝছেন? আপনারা খুব ইজিলি এই দুইটাকে এলিমিনেট করতে পারবেন। কনফিউজ হয়ে যাবে জিন এবং ডিএনএ নিয়ে। অনেকে আপনারা কি চিন্তা করবেন যে ডিএনএ মনে হয় বংশগতির ধারক এবং বাহক, এবং ডিএনএ দাগে দিয়ে আসবেন। আর আপনি কি পাবেন? 0 পাবেন। নেভার ডু দ্যাট। ইটস দ্য জিন।
বংশগতির ধারক এবং বাহক হচ্ছে জিন। অল দ্য টাইম মাথায় রাখবেন, ইটস আ জিন। ডিএনএ ডিস্ট্রাক্টর, নেগেটিভ নাম্বার, ডোন্ট লুক ফর দিস ওয়ান। জিন হচ্ছে কি বংশগতির ধারক এবং বাহক। জিনটা বেসিক্যালি কি, ডিএনএ কেমন দেখতে, এরকম ডাবল না প্যাচ, তো এটা হচ্ছে ডিএনএ। ডিএনএ এর মাঝখানে এই যে এরকম এরকম দেখবেন ভেতরে পিউরিন পাইরিমিডিন থাকে, এটাকে আমরা বলি পিউরিন পাইরিমিডিন, মানে এগুলো হচ্ছে জিন। হ্যাঁ, তো এদেরকেই হচ্ছে, এদের যে একটা ক্রনোলজি থাকবে, নাম্বার থাকবে 3 বেস পেয়ারে, এটাকে বলা হচ্ছে জিন। ঠিক আছে, দিস আর দ্য জিন। বংশগতির ধারক এবং বাহককে জিন, নট দ্য ডিএনএ। ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড হাই yield. লেটস মুভ ফর দ্য নেক্সট ওয়ান। মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে? হোয়াট ইউ থিঙ্ক? মানুষের শরীরে কত ধরনের রক্তকণিকা আছে? বেসিক লেভেল, পাস লেভেল। মানুষ অনেক সময় কনফিউজড হয়ে খুব দ্রুত দাগায় থেকে উল্টাপাল্টা দাগায় ফেলে। ইটস 3 প্রকার, 3 প্রকার। তো 3 প্রকারগুলো কি কি আছে আমরা কি জানি? আরবিসি, আমরা কি জানি? ডাব্লিউবিসি অ্যান্ড প্লাটিলেট। আরবিসি হচ্ছে তোমার কি লোহিত রক্তকণিকা, ডাব্লিউবিসি হচ্ছে শ্বেত রক্তকণিকা, অ্যান্ড প্লাটিলেট হচ্ছে, আম সরি, প্লাটিলেট হচ্ছে প্লাটিলেট হচ্ছে কি বলে বাংলায় বলে হইতেছে ফরগট বাংলায় কি বলে, ঠিক আছে। তো ডাব্লিউবিসি কে বলা হয় শ্বেত রক্তকণিকা, আরবিসি কে বলা হয় লোহিত রক্তকণিকা। ওকে, তো 3 ধরনের আমাদের কি আছে, ব্লাড কণিকা আছে, রক্তকণিকা আছে। ওকে, নেক্সট। নুসরাত বলছে 14A, yeah, we're right. Nusrat is doing good. Okay, so রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়? This is bit hard, moderate level. Bit hard, moderate level. রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়? রক্তের লোহিত কণিকা, লোহিত কণিকা মানে কি? লোহিত কণিকা মানে হচ্ছে আরবিসি। আরবিসি মানে কি? রেড ব্লাড সেল। ঠিক আছে, এগুলো কোথায় তৈরি হয়? এগুলো তৈরি হয় বেসিক্যালি বোনসের অস্থিমজ্জাতে। হ্যাঁ, আই এম সরি, খুব সুন্দর একটা ছবি হয় নাই। তো অস্থিমজ্জা কোনটা? যে এইখানে, ঠিক আছে। তো এইখান থেকে বেসিক্যালি আমাদের কি হয়, আরবিসি গুলো তৈরি হয়। তো এই জন্য আমাদের অ্যান্সারটা কি হবে? লোহিত অস্থিমজ্জা। ঠিক আছে, লোহিত কণিকা লোহিত অস্থিমজ্জায় হচ্ছে। দিস ইজ দ্য অ্যান্সার। হরিদ্রা অস্থিমজ্জা, ডিস্ট্রাক্টর, এরকম বলে কোনো কিছু নাই। ফরগেট অ্যাবাউট দ্যাট। নুসরাত বলছে তো অনুচক্রিকা। থ্যাংক ইউ, আমি ভুলে গেছিলাম আর কি ওটার নামটা। আচ্ছা, নীল আকাশের তারা বলছো 3 ধরনের। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, তো তরুণাস্থি, তরুণাস্থি মানে কি বলা হয়? কার্টিলেজ। ওকে, বাচ্চাদের কার্টিলেজ হিসেবে থাকে, তো ওইটা অ্যান্সার হবে না। যকৃত, নট। ঠিক আছে, তো মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে আরবিসি গুলো যেটা তৈরি করতেছে সেটা কোথায়? লোহিত অস্থিমজ্জা। আর অস্থিমজ্জা কোনটা? এই যে আমরা একটা বোনস, বোনসের যে একদম পুরো মাঝখানে, এখানে হচ্ছে আমাদের অস্থিমজ্জাটা থাকে। মুভিং ফরওয়ার্ড, নুসরাত বলছো 16C, ইউ আর রাইট। ওকে, সো রক্তে হিমোগ্লোবিন হলো একটা। ইজ ইট ফ্যাট, ইজ ইট অ্যান্টিজেন, ইজ ইট প্লাটলেট, অর ইট ইজ প্রোটিন? হোয়াট ডু ইউ থিঙ্ক? রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সো আমরা একটু দেখাই। ধরো আরবিসি তো এরকম গোল, হ্যাঁ, আরবিসি গোলের মধ্যে এখানে এরকম 4টা হিমোগ্লোবিন থাকে। হ্যাঁ, 4টা হাত থাকে, এটাকে বলে হিমোগ্লোবিন। হ্যাঁ, হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিনটা পুরোটাই হচ্ছে একটা প্রোটিন। মানবদেহের স্কিন, স্কিন, তারপর হচ্ছে তোমার মাংসগুলো যেগুলো আছে, স্কেলেটাল মাসেল, তারপর হচ্ছে স্মুথ মাসেল, এরপর হচ্ছে যে আমাদের কার্ডিয়াক মাসেল, ইভেন দ্য ব্লাড, সবগুলোই হচ্ছে কি প্রোটিন। ওকে, ইটস ভেরি পাস লেভেল, হাই yield, ইজি নাম্বার, এগুলোকে ভুল করা যাবে না। হাইপক্সিয়া হয় কখন? হাইপক্সিয়া হয় কখন? এটাকে এটা এটা আপনাদের পারা উচিত। হোয়াট ইউ থিঙ্ক? হাইপক্সিয়া, হাইপক্সিয়া, হাইপক্সিয়া। হাইপো মানে কি? কমে যাওয়া, ডিক্রিজ। শিয়া, শিয়া মানে হচ্ছে, হাইপক্সিয়া মানে হচ্ছে কি অক্সিজেন বোঝায়। ঠিক আছে, হাইপক্সিয়া তার মানে কি? অক্সিজেনটা যদি কমে যায় সেটাকে বলে কি? হাইপক্সিয়া। তো অ্যান্সারটা কি হবে? অক্সিজেন যদি কমে যায়। ওকে, বুঝা গেছে? হাইপক্সিয়া।
কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে সেটাকে কি বলা হয়? হাইপারক্যাপনিয়া। হাইপার মানে কি বেশি। বেড়ে গেলে বলা হয় হাইপার, এন্ড কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাকে বলা হয় ক্যাপনিয়া। ওকে? আহ হাইপার অক্সিজেনিমিয়া, ঠিক আছে? এটাকে বলে অক্সিজেন যদি বেড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় সেটা হচ্ছে হাইপোক্যাপনিয়া। ঠিক আছে? বুঝা গেছে? So, yeah, 17D, you are right. আমরা আগে পড়ে আসছি নুসরাত জাহান তনি। নুসরাত জাহান তনি যত সুন্দরভাবে অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ। ওকে, ওয়াই তুমি ভালো পড়ালেখা, তোমার প্রিপারেশন ভালো। যদিও আই ডোন্ট নো লাইক তোমার নেক্সট এক্সাম কবে, মানে তুমি কি পরীক্ষা দিচ্ছ কি না। তো দিস ইজ ভেরি ফার্স্ট লেভেল অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো এগুলো পড়ে দিচ্ছি। এগুলো জাস্ট মাথায় রাখবেন, এগুলো মাথার মধ্যে লাইক পরীক্ষার আগে জাস্ট ইয়ে করে বাজে, সো তখন কি দেখা যায় যে খুব দ্রুত অ্যান্সার করা যায়। ওকে, তাও মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত কত? তো নর্মাল লেভেল চিন্তা করি, মানুষের রক্তে শ্বেতকণিকার নর্মাল লেভেল কত? 4000 থেকে 11000। এটা হচ্ছে নর্মাল লেভেল, 4000 থেকে 11000। লোহিত কণিকার অনুপাত, লোহিত কণিকার সংখ্যা কত? লোহিত কণিকার সংখ্যা হচ্ছে 4.5 থেকে কাইন্ড অফ লাইক 4.5 থেকে 11 অর 4.5 থেকে 5.5 মিলিয়ন। সো মিলিয়ন মানে কত? 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। তার মানে আমি যদি এটাকে চিন্তা করি তাহলে সেটা হচ্ছে 45 লক্ষ থেকে 55 লক্ষ। তাহলে এই দুইটাকে যদি আপনি অনুপাত করেন তাহলে সেখানে আপনার অ্যান্সারটা চলে আসবে 1:500। ঠিক আছে? 1:500। তো এটা একটু জাস্ট কাইন্ড অফ লাইক ক্যালকুলেটিভ, সেটাকে বুঝতে হবে। তো আপনাকে এটা এভাবে চিন্তা করতে হবে। সো এখান থেকে 4 নিলেন ইস টু 45 লক্ষ। ঠিক আছে? তখন আপনারা ভাগ করলে দেখা যাবে কি এটা 1:500 আসে। সো 19 নম্বরের অ্যান্সার কি? সি। লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত কত? 1:500। মুভিং ফরওয়ার্ড। কোয়েশ্চেন দেখি আমরা। দেহের প্রতিরক্ষণ ও আত্মরক্ষায় সাহায্য করে কে? ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রতিরক্ষা এবং আত্মরক্ষায় কোন কণিকা সাহায্য করবে? হোয়াট ডু ইউ থিংক? ইজ ইট রক্তরস, শ্বেতকণিকা, অনুচক্রিকা নাকি লোহিত কণিকা? রক্তরস কি কাজ করে? প্লাজমা বলি আমরা, ঠিক আছে? এখানে প্লাজমা বলি। সো অনুচক্রিকার কাজ হচ্ছে কি? রক্ত তঞ্চন করা। রক্ত তঞ্চন মানে কি? আমাদের থ্রম্বাস ফর্মেশন করতে দেওয়া, ঠিক আছে? আর লোহিত কণিকার কাজ কি? অক্সিজেন নিয়ে যাওয়া, ঠিক আছে? শ্বেত কাজ কি? আমাদের প্রতিরক্ষা সেটাকে হেল্প করা। ইজি পিজি। ওকে? আর রক্তরস কি? রক্তরসের মধ্যে এই যে ৩ টা কণিকা যেগুলো আছে এগুলা ভেসে বেড়ায়, ঠিক আছে? রক্তরস ইম্পর্টেন্ট ওয়ান। লেটস মুভ ফরওয়ার্ড। ইজি পিজি অ্যান্সার। একজন পূর্ণবয়স্ক মানুষ কতদিন পর রক্তদান করতে পারবে? ভেরি বেসিক লেভেল, ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট লেভেল। একজন পূর্ণবয়স্ক মানুষ কতদিন পর রক্তদান করতে পারবেন? 6 মাস, 3 মাস, 7 মাস, 12 মাস। হোয়াট ডু ইউ থিংক? ওকে, দ্যাটস ভেরি গুড। নুসরাত বলছে সে একজন নার্সিং স্টুডেন্ট এবং কিছুদিন পরে, কয়েক বছর পরে হচ্ছে এক্সাম দিবে। ভেরি গুড। সো এগুলো ক্লাস করা মাথায় থাকে। ভেরি গুড। ওয়েল ডান। সো um yeah, it's encouraging. Encouraging. So একজন পূর্ণবয়স্ক মানুষের কতদিন পর রক্তদান করতে পারবে? What do you think? What could be the answer? So it's basically saying like আমরা যদি ধরি আরবিসি, আরবিসির রক্ত বা পুরো লাইফ স্প্যান হচ্ছে 120 দিন, হ্যাঁ? 120 দিন অথবা 3 মাস। ও ৩ মাস পরে ভেঙে যায়। ঠিক আছে? ৩ মাস পরে ও মারা যায়। আমরা যেরকম কাইন্ড অফ লাইক 50-60 একটা এভারেজ এজ আছে, তারপরে মানুষ সাধারণত মারা যায়। তো আরবিসি মারা যায় হচ্ছে ১২০ দিন পর অথবা ৩ মাস পর। তো এইজন্যই বলি আমরা যে ৩ মাস পর একটা মানুষ রক্তদান করতে পারবে। বিকজ ৩ মাসের মধ্যে একটা নতুন রক্তগুলো আবার তৈরি হয়। ঠিক আছে? সো ৩ মাস পরে আমরা এটাকে বলি যে ৩ মাস পর রক্তগুলোকে দেওয়ার কথা বলি বেসিক্যালি। লেটস মুভ ফরওয়ার্ড। মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে? মানুষের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। সো আমরা একটা হার্ট আঁকাই, ঠিক আছে? তো হার্টের মধ্যে তো দেখি আমরা 1 2 3 4, তার মানে কয়টা? 4টা প্রকোষ্ঠ থাকতেছে। তো একটাকে বলে কি রাইট অ্যাট্রিয়াম। আমি প্রথমে ইংলিশে বলি, তারপর আমি বাংলায় বলতেছি। রাইট ভেন্ট্রিকল, তো এগুলো হচ্ছে সব রাইট সাইডে। লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? তো আমরা যদি বলি রাইট নিলয়, আর এটাকে বলা হয় হচ্ছে ভেন্ট্রিকলের বাংলা জানি কি, উম, এটা বেসিক্যালি ভেন্ট্রিকল দিয়ে আমরা বলি, ঠিক আছে? সো 4টা প্রকোষ্ঠ। তানভীর বলছে সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর কেমন আছো? কেমন যাচ্ছে? ওকে, সো মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠী কয়টা? 4টা। ইটস বেটার যে বাংলাটা না জেনে ইংলিশটা জানাটা ভালো, ঠিক আছে? পূর্ণবয়স্কে সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কোনটি? এটা তো ইজি পিজি পারার কথা। তো খুব দ্রুত আগে যেতে হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? ইটস 120/80। ইজি পিজি নাম্বার। ওকে, আমি আজকে প্রথম ক্লাস করছি। ওয়াও ওয়াও, ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, সো হালিমা আক্তার মেরিন বলছে 4টা। এক্স্যাক্টলি রাইট, ভেরি গুড। সো লেটস মুভ। ফুসফুসে আবৃত থাকে যে পর্দা দ্বারা তাকে কি বলা হয়? আচ্ছা, ভেন্ট্রিকলকে বলা হইতেছিল নীলয়। আচ্ছা ঠিক আছে, ওকে, আই গট ইট। তো বাংলা ইজ সামথিং লাইক মেডিকেলে খুব একটা বেশি বাংলা প্রচলিত না, ঠিক আছে? মেডিকেলে আমরা সবসময় ইংলিশে প্রচলিত, হ্যাঁ? তো আমরা যদি দেখি ফুসফুসে আবৃত থাকে যে পর্দা দ্বারা তাকে কি বলা হয়? এই কোয়েশ্চেনটা আই থিঙ্ক লাইক হিউজ ইম্পর্টেন্ট, হিউজ ইম্পর্টেন্ট। তো ফুসফুসে আবৃত থাকে যে পর্দা তাকে কি বলা হয়? অ্যান্সার কি হইতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইজ ইট পেরিকার্ডিয়াম, পেরিঅস্টিয়াম, প্লিউরা, পেরিকার্ডিয়াম? আমরা যদি দেখি, তো পেরিকার্ডিয়াম ওরা 2বার ইউজ করছে। ইফ আই জাস্ট লাইক আমরা যদি এভাবে আঁকি, পেরিকার্ডিয়াম কোনটাকে বলা হইতেছে? সো আমি যদি হার্ট আঁকাই, সো হার্টটাকে একজন এরকম কাভার করে থাকে। ওকে, হার্টের কাভারটাকে আমরা বলি হইতেছে পেরিকার্ডিয়াম। তো নাম দিয়ে খুব সহজে শোনা যাচ্ছে, হার্টের আবরণকে বলা হয় কি? পেরিকার্ডিয়াম। ওকে, হালিমা আক্তার বলছে প্লুরা। ভেরি গুড, ওয়াও, নাইস, থ্যাংক ইউ। আর নুসরাত জাহান তন্নি বলছে 120/80। ভেরি গুড, ওকে, নাইস। তো তোমরা অনেকেই অ্যান্সার দিয়ে ফেলতে পারতেছো, দ্যাটস গ্রেট। সো নুসরাত বলে ফেলছে প্লুরা। ভেরি গুড। তো পেরিকার্ডিয়াম আমরা বুঝতে পারছি কি? হার্টের কাভারিং। পেরিঅস্টিয়াম, লেটস টক অ্যাবাউট দিস পেরিঅস্টিয়াম। পেরিঅস্টিয়াম কিসের কাভারিং? কে বলতে পারবা? পেরিঅস্টিয়াম কিসের কাভারিং? ইটস আ বোন। বোনের কাভারিংটাকে বলা হয় পেরিঅস্টিয়াম। আর প্লুরা হচ্ছে কি? লাংসের কাভারিং, হ্যাঁ? লাংসের কাভারিংটাকে বলা হয় প্লিউরা। তো এইটা হচ্ছে লাংসের কাভারিং, যেটাকে কি বলা হয়েছে আমরা? প্লুরা। লাংসটাকে ফুললি সুন্দর করে কাভার করে রাখে। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো অ্যান্সার কি? প্লুরা। ওকে, সো লাংসের অ্যান্সার কি? কাভারিং এর নাম কি? প্লুরা। এভরিওয়ান বুঝে গেছে? লেটস মুভ ফরওয়ার্ড। মানুষের মস্তিষ্কের ওজন কত? মানুষের মস্তিষ্কের ওজন কত? তো মানুষের মস্তিষ্কের ওজন সাধারণত আমরা যেটা বলি 1.3 থেকে 1.4। তো আমরা যদি মাঝামাঝি নিই, সো ইন বিটুইন দিস টু, ঠিক আছে? ইন বিটুইন দিস টু। তো উই উইল গো ফর দ্য 1.4। ওকে, এক্স্যাক্টলি, হালিমা বলছে হারে, দ্যাটস নাইস। লেটস মুভ ফরওয়ার্ড। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলোকে নষ্ট হলে কি তৈরি হয়? এটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। এটা জাস্ট মাথায় রেখো তোমরা, যে কাইন্ড অফ লাইক এটা স্নায়ু রোগ হয়, হ্যাঁ? যেহেতু হার্টের ডোপামিন সরি, ডোপামিনের কথা বলছে, এগুলো তো নার্ভ থেকে তৈরি হয়, তাই না? ব্রেইন থেকে তৈরি হয়। তো ব্রেইনের একটা ডিজিজ আছে, সেটার নাম হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ। এই পার্কিনসন ডিজিজ যেটা হয় সেটা হচ্ছে মানুষের হাত পা এভাবে কাঁপে, ঠিক আছে?
এবং সে ভুলে যায়। অনেক সময় সে ভুলে যায়। হাত পা কাঁপে এবং সে যখন হাঁটে তখন তার হাঁটাগুলা অনেক রেস্ট্রিক্টেড থাকে। মানে ও হাঁটতে চায় না এরকম মনে হয়। ঠিক আছে? তো ডোপামিন যেটা কাজ করে আমাদের হাঁটতে সাহায্য করে। মুভমেন্টে হেল্প করে। তো স্নায়ু রোগের নামটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। ওকে? বুঝা গেছে? থ্যালাসেমিয়া এটা রক্তের একটা রোগ। ওকে? হিমোগ্লোবিন তৈরি হয় কিন্তু ভালো মতো মানে সুগঠিত তৈরি হয় না। হিমোগ্লোবিনের প্রবলেম থাকে। ব্রেইন স্ট্রোকে কি হয়? ব্রেইন স্ট্রোকে কাইন্ড অফ লাইক মানুষের কি হয়ে থাকে? একটা পাশ অবশ হয়ে যায়। ঠিক আছে? অটিজম। অটিজমের ক্ষেত্রে কি হয়ে থাকে? ডেভেলপমেন্টাল প্রবলেম হয়ে থাকে অটিজমে। ওকে? সো অ্যান্সার ইজ স্নায়ু রোগ হয়। নাম কি? পার্কিনসন ডিজিজ ডোপামিনের অভাবে। এর সবচেয়ে বড় কঠিন অংশের নাম কি? সবথেকে বড় কঠিন অংশের নাম কি? আই থিংক দিস কোয়েশ্চেন ইজ লাইক অলরেডি আইসা পড়ছে তোমাদের জন্য। সো দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। তো নুসরাত খুব সুন্দরভাবে ইয়েতে বলছে, কমেন্টসে বলছে। থ্যাংক ইউ। আর নুসরাত জাহান বলছে 26 এর এ। 26 এর এ ছিল আই গেস। তো এর সবচেয়ে কঠিন অংশের নাম কি? সবচেয়ে কঠিন অংশ। ইটস নট দ্য হিউমেরাস, নট দ্য ফিমার, নট দ্য রেডিও আলনা, ইটস দ্য এনামেল। এনামেল কই থাকে? এনামেল থাকে দাঁতে, টিতে। দাঁতের যে সাদা, সাদা শক্ত আবরণটা আছে এটা সবথেকে বেশি শক্তিশালী। ঠিক আছে? সবথেকে শক্তিশালী জিনিসটার নাম কি আমাদের বডি? সেটা হচ্ছে এনামেল। ওকে? এটা দাঁত। দাঁতের সাদা অংশ। এটাকে বলা হয় কি? এনামেল। ওকে? লেটস মুভ ফরওয়ার্ড। তো রেনিন কোথায় তৈরি হয়? কে বলতে পারবে? রেনিন কোথায় তৈরি হয়? রেনিন কোথায় তৈরি হয়? তো রেনিন এটা আমাদের কিডনির সাথে রিলেটেড। ইটস গোজ ফর দ্য কিডনি। কিডনি। তো কিডনির হচ্ছে আমরা যদি বাংলা দেখি সেটার নাম হচ্ছে কি বৃক্ক। ঠিক আছে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড এটা তৈরি হয় না। এটা পাকস্থলীতেও তৈরি হয় না। এটা অন্ত্রেও তৈরি হয় না। ইটস গোজ ফর দ্য বৃক্ক অর দ্য কিডনি। ওকে? নুসরাত বলছে তো ফিমার। ইটস নট দ্য ফিমার। ওকে? আগে যে কোশ্চেনটা ছিল ইটস নট দ্য ফিমার, ইটস এনামেল। এটা সবসময় মাথায় রাখবা। তাতে এনামেল সবথেকে শক্তিশালী। মানুষ সহজে এটাকে কনফিউজড হয়ে যায়। ওকে? লেটস মুভ ফরওয়ার্ড। বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কোন ধরনের রোগ হয়? ইজি পিজি। জাস্ট একটু ঘোরায় দিছে। ইজি পিজি। বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কোন রোগ হয়? বিলিরুবিন কি থেকে তৈরি হয়? এটা হচ্ছে আমাদের লিভার থেকে তৈরি হয়। বিলিরুবিনের মাত্রা দেখে আমাদের লিভার কি ঠিক মতো হচ্ছে পাইল প্রোডাকশন করতে পারছে কি পারছে না। যদি বিলিরুবিন বেড়ে যায় আমরা সবসময় এটাকে চিন্তা করি জন্ডিস। স্কারভি কি নিয়ে আমরা আলোচনা করি বলেন তো? স্কারভি হচ্ছে হয় কখন? ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে কি হয়? স্কারভি হয়। রিমেম্বার দিস ওয়ান। ডায়াবেটিস কিসের অভাবে হয়? যদি আপনার ইনসুলিন নিয়ে প্রবলেম থাকে। ঠিক আছে? তাহলে কি হয়? তাহলে সেক্ষেত্রে তার কি হতে পারে? ডায়াবেটিস হয়। অ্যানিমিয়া কেন হবে? অ্যানিমিয়া কেন হয়? যদি রক্ত শূন্যতা থাকে তখন আমরা কি বলি? অ্যানিমিয়া বলে। ঠিক আছে? তো অ্যানিমিয়ার নরমাল লেভেল কত? 12.5 to 16.5 17.5 for the normal male and for the it's for the female ones. মেলসদের জন্য 13 to 17. তো এটা হচ্ছে কি নরমাল লেভেল। ওকে? তো আমরা নেক্সটে চলে যাচ্ছি হেপাটাইটিস বি ভাইরাস কোথায় আক্রমণ করে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হালিমা আক্তার মেরিন বলছে জন্ডিস। ভেরি গুড, ভেরি গুড। তো আমাদের হেপাটাইটিস বি ভাইরাস কোথায় আক্রমণ করে? It goes for the liver. অগ্ন্যাশয়? No. ফুসফুস? No. হৃৎপিণ্ড? No. It's the যকৃত। যকৃত আমাদের কি কাজ করে থাকে? হেপাটাইটিস বি ভাইরাস যেটা আছে সেটা চলে গিয়ে অ্যাটাক করে থাকে। Let's move forward. খাবার স্যালাইন বানানোর পর খাওয়ানো যাবে কয় ঘন্টা পর? খাবার স্যালাইন বানানোর পর খাওয়ানো যাবে কয় ঘন্টা পর? এটা আপনারা অ্যান্সার দিবেন। খাবার স্যালাইন খাওয়ানোর কয় ঘন্টা পর এটা আসলে খাওয়ানো যাবে? এটা আপনারা অ্যান্সার দেবেন। ঠিক আছে? তো এটার অ্যান্সার কি হইতে পারে? আপনারা বলেন তো দেখি। খাবার স্যালাইন খাওয়ার কয় ঘন্টা পর খাওয়ানো যাবে? It could be like ৩ ঘন্টা, হ্যাঁ? ৬ ঘন্টার মধ্যে মোস্ট প্রবাবলি খাওয়ানো যায়। I think ৬ ঘন্টা হবে, হ্যাঁ? It's not the 3, it's 6 hours most probably. হ্যাঁ? Most probably. Let's move forward. ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? ইনসুলিন কোত্থেকে রিলিজ হয়? ইনসুলিন কোত্থেকে তৈরি হয়?
ইনসুলিন তৈরি হয় প্যানক্রিয়াস অথবা অগ্নাশয় থেকে। আচ্ছা, হালিমা আক্তার মেন বলছে 12 আওয়ার্স। আই এম নট শিওর ওটা কি 12 ঘন্টা নাকি 6 ঘন্টা। ঠিক আছে? আই এম নট শিওর। আপনারা যদি জেনে থাকেন যে ইটস 12 আওয়ার্স, দেন ইটস গোস ফর দ্য 12 আওয়ার্স। তো ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে? এটা অগ্নাশয় থেকে, ওকে? তো দেহের রেচনতন্ত্রে সহায়তা করে কোন অঙ্গটা? দেহের রেচনতন্ত্র সহায়তা করে কোন অঙ্গটা? রেচনতন্ত্র মানে কি বোঝায়? রেচনতন্ত্র মানে হচ্ছে যে আমাদের এই যে ইউরিন যেটা আছে, ইউরিনটা ফর্মেশন করতে কোন অর্গানটা হেল্প করে থাকে? দ্যাটস বৃক্ক। প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে কতগুলা? প্রতিটি বৃক্কে নেফ্রন থাকে কতগুলো? আমরা কি বলি 1.5 থেকে 3 মিলিয়ন, হ্যাঁ? বেসিক্যালি 2টা কিডনি মিলে 3 মিলিয়ন বলি। ঠিক আছে? 2টা কিডনি মিলে 3 মিলিয়ন। তো 2টা কিডনি মিলে যদি আমরা বলি 3 মিলিয়ন, তার মানে হচ্ছে 30 লক্ষ আসে। ঠিক আছে? 3 মিলিয়ন মানে হচ্ছে 30 লক্ষ। 2টা কিডনি মিলে। হ্যালো, এখন শোনা যাচ্ছে আমার কথা? আই থিংক আপনারা আমাকে এখন শুনতে পাচ্ছেন। সো আম আমাদের অলমোস্ট মনে হয় লাস্টের 2-3টার আগে বোধহয় শেষ হয়ে গেছিল। বৃক্ক পর্যন্ত বোধহয় আপনারা বুঝতে পারছেন। বৃক্কর নেফ্রন কতগুলো থাকে আই থিংক এটা আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? সো এরপরে হইতেছে এখন লাস্ট কোয়েশ্চেন, WHO অনুযায়ী কমপক্ষে কতবার অ্যান্টিন্যাটাল কেয়ার দেওয়া উচিত? আচ্ছা নুসরাত, এখন কি শোনা যাচ্ছে? একটু কি আপনারা একটু জাস্ট কনফার্ম করবেন? এখন কি আমার কথা শোনা যায়? একটু তো টেকনিক্যাল ঝামেলা হয়েছিল। ওকে, শিউলি দে বলছে যে হ্যাঁ, ওকে গুড, দ্যাটস গ্রেট। সো WHO অনুযায়ী কতবার অ্যান্টিনাল কেয়ার করা উচিত? দিস ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট। নর্মালি WBC অনুযায়ী 8 বার করতে হয়। ঠিক আছে? 8 বার নর্মালি। বাট কমপক্ষে 4 বার করতে হবে। সো কমপক্ষে 4 বারের যে ব্যাপারটা আছে,
আমি আপনাদেরকে বলি এটা কবে কবে হয়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো ইনিশিয়ালি প্রথমবার যেটা সেটা হচ্ছে 16 উইকস, অ্যান্ড তারপর 24 থেকে 26 উইকস, অ্যান্ড দেন যেটা আসে সেটা চলে তো আপনার 36 আই গেস, 36 উইকস অ্যান্ড দেন 38 উইকস। ওকে, সো এই সিকোয়েন্সে আপনাকে মাস্ট 4 বার করতে হবে, এটা মাথায় রাখবেন। সো WHO অনুযায়ী আমাদের বেসিক্যালি যেটা করতে হয় সেটা হচ্ছে 8 বার, বাট সর্বনিম্ন 4 বার আপনি করতে পারবেন। সো এই কোশ্চেনটা বেশি বেশি বারবার আসে, সো এটা মাথায় রাখবেন 4 টাইমস। ওকে, ঠিক আছে, আই থিঙ্ক দিস ইজ আওয়ার লাস্ট স্লাইড। আমাদের এরপর আর কোনো স্লাইড নেই। সো এভরিওয়ান, আমরা আই থিঙ্ক নাকি আজকে খুবই বেসিক লেভেলের এবং পাস্ট লেভেলের কিছু কোয়েশ্চেনগুলো আলোচনা করছি। সো আপনারা জাস্ট খালি এটা একবার দেখেছেন, হোপফুলি এক্সাম উড বি গুড। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। একদম হাইপার ফোকাস।